বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট নয়, আসনভিত্তিক সমঝোতা হতে পারে, বললেন জিএম কাদের। এদিকে ওসমান হাদি হত্যা, ঢাকায় পুলিশের দাবি ফয়সাল ভারতে, মেঘালয় পুলিশ বলছে না। নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং সর্বশেষ জানাবো, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, বললেন দুদু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট নয়, আসন ভিত্তিক সমঝোতা হতে পারে, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোট করার আর সুযোগ থাকে না। তবে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে, যদিও বিএনপির সঙ্গে এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল, সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে। আবার যেখানে জাতীয় পার্টি ভালো প্রার্থী রয়েছে, সেখানে বিএনপির সমর্থন দিলে যদি প্রার্থীরা জয়ী হন, তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে যদি তারা চান এবং জাতীয় পার্টি বিষয়টি সুবিধাজনক মনে করে। জিএম কাদের বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত খারাপ, এখনো পর্যন্ত ভালো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি জানান, জাতীয় পার্টি 3 জন সংসদ সদস্য প্রার্থী বর্তমানে জেলে রয়েছে। তারা জামিনে মুক্ত হলে আবারও জুলাইয়ের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা জুলাইয়ের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনকে দলীয়ভাবে রেজুলেশন করে সমর্থন দিয়েছে। অথচ সেই জাতীয় পার্টি প্রার্থীদের হামলা হত্যায় জেলে পাঠানো হয়েছে। তারা জানতে পেরেছেন প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে জামিন দেওয়া হবে না। এটি হলে তারা ন্যায় বিচার পরিপন্থী হবে এবং স্বাধীন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এছাড়া প্রশাসন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাতীয় পার্টির প্রার্থীদের জুলাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানোর ভয়ভীতি দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সময় দিচ্ছে না। অথচ অন্য দলের সঙ্গে দিনে 2 বার করে কথা বলছে নির্বাচন কমিশন। জাপা চেয়ারম্যান বলেন, এবারে নির্বাচনে মনোনয়নপত্র অত্যন্ত জটিলতায় তৈরি করা হয়েছে। এতে বেশিরভাগ নতুন প্রার্থী ভুল করতে পারেন এবং পরবর্তীতে তারা নির্বাচনে অযোগ্য হয়ে পড়তে পারেন। জাতীয় পার্টির আশঙ্কা, বেআইনিভাবে তাদের প্রার্থীদের নির্বাচন থেকে বাদ দেওয়াকে আইনগত সংগত করতে কমিশন বা সংশ্লিষ্টরা এ পন্থা অবলম্বন করতে পারে। তিনি বলেন, নির্বাচনে তারা কোনো লেভেল প্লেয়িং ফিল্ড দেখছেন না। সবসময় তারা হয়রানির শিকার হয়েছেন, এখনও হচ্ছেন। তবে এই নির্বাচনকে তারা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তাদের অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি তারা প্রতি মুহূর্তে জনগণকে জানাবেন। জনগণই তাদের বড় শক্তি এবং জনগণই তাদের সমস্যা সমাধান করতে পারবে বলে তিনি মন্তব্য করেন। জিএম কাদের বলেন, দেশে আওয়ামী লীগের ওপর সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে। জাতীয় পার্টি সবসময় নির্যাতিতদের পক্ষে থাকে। নির্যাতিতদের পক্ষে কথা বলার কারণেই তারা জাতীয় পার্টিকে সমর্থন করতে পারে। আওয়ামী লীগের সদস্যরা মানুষ এবং তারা দেশের ভোটার। তারা দলের সদস্য হতে পারে, কিন্তু তারা দেশের নাগরিক। জামায়াত ও বিএনপি উভয়ই প্রকাশ্যে তাদের ভোট নেওয়ার কথা বলছে, অথচ জাতীয় পার্টিও বিষয়ে কোনো বক্তব্য নেই। এরপরও ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের বড় একটি ভোট ব্যাংক লাঙ্গলের পক্ষে যেতে পারে। তাদের ভোট পাওয়া কি জাতীয় পার্টির অপরাধ হবে? তারা তো দেশের নাগরিক, তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়নি। ওসমান হাদি হত্যা, ঢাকায় পুলিশের দাবি ফয়সাল ভারতে, মেঘালয় পুলিশ বলছে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ও তার সহযোগী ভারতে পালিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। প্রধান সন্দেহভাজন ফয়সালকে ভারতে পালানোর বিষয়ে সহায়তার অভিযোগে দেশটিতে 2 জন গ্রেপ্তার হওয়ারও তথ্য দেন তারা। ঘটনার 16 দিনের মাথায় এ তথ্য জানানো হয়েছে। তবে ঢাকায় পুলিশের দেওয়া তথ্য অস্বীকার করেছে মেঘালয় পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনীও ডিএমপির দাবি প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষের কাছে এখন বড় প্রশ্ন, তাহলে হাদির হত্যাকারীরা গেল কোথায়? যদিও এর উত্তরের জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। হাদি হত্যা মামলায় অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, হাদি হত্যার প্রধান 2 সন্দেহভাজন ফয়সাল করিম এবং আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশের সঙ্গে ইনফরমাল চ্যানেলে যোগাযোগ করে তারা জানতে পেরেছে, মেঘালয় পুলিশ ফয়সাল করিমকে সহায়তাকারী পুলিশ ও সামি নামে 2 জনকে গ্রেপ্তার করেছে। তিনি পালিয়ে যাওয়ার একটি বর্ণনাও দেন। ঘণ্টা 2 পরেই হিন্দুস্তান টাইমসের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বিএসএফ ও মেঘালয় পুলিশের বরাত দিয়ে ডিএমপির দাবি অস্বীকার করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাদি হত্যার প্রধান দুই সন্দেহভাজন হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে গেছেন এবং এখন সেই রাজ্যে অবস্থান করছে। বাংলাদেশ পুলিশের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মেঘালয় পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, গত 13 ডিসেম্বর গভীর রাতে ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে পালান ফয়সাল ও আলমগীর। তাদের সীমান্ত পারাপার সহায়তায় জড়িত কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। যদিও এ দাবির পক্ষে জোরালো কোনো প্রমাণ এখনও দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ভারত অঙ্গীকার করায় বিষয়টি নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, 12 ডিসেম্বর হাদির উপর হামলার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তা তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। তবে সন্দেহভাজনরা তাদের ডিজিটাল ডিভাইসগুলো সচল রাখতেও সেগুলো নিজেরা বহন করেনি। এসব ডিভাইস অন্য কোনোভাবে চালু রেখে বারবার সেগুলোর জায়গায় পরিবর্তন করানো হচ্ছিল। পুলিশ যখন তাদের ডিজিটাল ডিভাইসগুলোর ব্যবধান ধরে ধরে ঢাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল, তখন তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। এর আগে হাদিকে গুলি করার পরই তারা পল্টনের কালভার্ট রোড থেকে মোটরসাইকেল নিয়ে নয়াপল্টন হয়ে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে আগারগাঁও এলাকা দিয়ে মিরপুরে পৌঁছায়। আইন শৃঙ্খলা বাহিনী ও ময়মনসিংহ সীমান্তের স্থানীয় সূত্রের দাবি, ফয়সাল ও আলমগীর সেখান থেকে প্রাইভেট কারে করে আশুলিয়া হয়ে গাজীপুর দিয়ে সড়ক পথে ময়মনসিংহ যান। প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে 3 জন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নেয়, হালুয়াঘাটের ভেলুয়াপাড়ায় নিয়ে যায়। রাত 2:30টা পর্যন্ত থেকে ভুরিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড়ে একটি পৌরসভা এলাকায় পৌঁছান। মেঘালয় পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনটি বলা হয়, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অআনুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লিখিত অভিযুক্তদের কাউকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারও করা হয়নি। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর সীমান্ত পার হওয়া বা এ ঘটনায় পুত্তি বা স্বামী নামে দুজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য সরেজমিনে যাচাই বা অভিযানগত কোনো প্রমাণ নেই বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মেঘালয় পুলিশের ওই শীর্ষ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, পুত্তি বা স্বামী নামে কাউকে মেঘালয়ের কোথাও শনাক্ত করা যায়নি, খুঁজে পাওয়া বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হয়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার ভেরিফিকেশন বা সমন্বয় ছাড়া এই বিবরণ তৈরি করা হয়েছে। মেঘালয় পুলিশের এই দাবির পক্ষে ভারতের সীমান্তরক্ষী বাহিনীও সমর্থন জানিয়েছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়। বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ও ওপি উপাধ্যায় বাংলাদেশ পুলিশের দাবিগুলোকে প্রত্যাখ্যান করে বলেন, হালুয়াঘাট সেক্টর দিয়ে এই ব্যক্তিদের আন্তর্জাতিক সীমানা পার হয়ে মেঘালয়ের প্রবেশের প্রমাণই নেই। বিএসএফের পক্ষ থেকে এমন কোনো ঘটনা শনাক্ত বা রিপোর্ট করা হয়নি। দাবিগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। বিএসএফ ও মেঘালয় পুলিশের এমন অবস্থানের বিষয়ে জানতে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম ও ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের তথ্য বিশ্লেষণ ও পুলিশের তদন্ত ভারতে পালিয়ে যাওয়ার তথ্য জানা যায়। এ বিষয়ে দুই দেশের পুলিশ কাজ করছে। এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতদাতাকারীদের শনাক্তকরণের জন্য এখনই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতকরণের বদ্ধপরিকর, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ, বিজিবি, র্যাব ও অন্য গোয়েন্দা সংখ্যা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। সবাইকে এ বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা অতিরিক্ত ও হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পেছনে জড়িত তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। হাদি হত্যা মামলাটির তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় ডিএমপি। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই মামলায় অভিযোগপত্র দেওয়া হবে বলে ডিএমপি জানায়। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে অনেককেই শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে। 27 ডিসেম্বর রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি নিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, হাদি হত্যার পেছনে মূলে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম, ঠিকানা উন্মোচন করা হবে। নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার।
আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতিমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।